নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিখ্যাত লেখক স্যার সৈয়দ ওয়ালিউল্লাহের একটি মর্মস্পর্শী রচনা। গল্পের নাম স্তন। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে চ্যানেলে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই আপনার নোটিফিকেশন বারে সেটি সবার প্রথমে পৌঁছে যায়। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। স্যার সৈয়দ ওয়ালিউল্লাহের রচনা স্তন। আবু তালেব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আত্মীয় স্বজনের সঙ্গে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করাটা পারিবারিক ফরজ হিসাবেই দেখেন। যতদিন দুনিয়াদারির কাজে আকণ্ঠ নিমজ্জিত ছিলেন, ততদিন সে কর্তব্যটি ইচ্ছা অনুযায়ী পালন করতে পারেননি। আজ তার দায়িত্বের ভার অপেক্ষাকৃতভাবে লঘু হয়েছে বলে সে কর্তব্য পালনে বাধা বিপত্তিও কমেছে। সালাউদ্দিন সাহেব যখন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যান, তখন তার পূর্ব আয়োজনটি রীতিমতো সফরের আয়োজনের মতোই মনে হয়। বিনা খবরে ঝট করে কারো বাড়িতে তিনি উপস্থিত হন না। দেখা করতে আসবেন বলে আগাম খবর পাঠান দিন কয়েক আগে, সময় প্রহর জানান, সঙ্গে সঙ্গে একথাও স্মরণ করিয়ে দেন যে তিনি চা মিষ্টি কিছুই গ্রহণ করেন না। পান দোক্তা তামাকেরও অভ্যাস তার নেই। তাছাড়া ডাক্তারের কড়া নির্দেশে পথ্য করেন বলে খানার দাওয়াতও গ্রহণ করেন না। বস্তুত এক গ্লাস জল ছাড়া অন্য কিছু তাকে দেওয়া সম্ভব হয় না। তবু অসিদ্ধ জলটা রোগ ব্যাধির ভয়ে পান করেন না বলে তাও কদাচিৎই স্পর্শ করেন। তার আত্মীয় স্বজনের চক্রটি কম বড় নয়। শাখা প্রশাখায় বিস্তৃত সে পরিবারের লোক সংখ্যাও অগুন্তি বলে মনে হয়। তবু তার বয়সের জন্যে এবং তার সমৃদ্ধি সম্পন্ন আর্থিক অবস্থার জন্যে তিনি নিজেকে তাদের সকলেরই মুরব্বী বলে মনে করেন এবং পদ্ধতিক্রমে বছরের মধ্যে একবার দুবার দেখা করে আসেন তাদের সঙ্গে। তবে আত্মীয় স্বজনের চক্রটি বৃহৎ বলে তাকে একটা সীমারেখাও টানতে হয়েছে। যারা সে চক্রের বহির্ভূত, নিয়মিতভাবে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎটা তিনি করেন না, কারণ সবকিছুতেই কোথাও না কোথাও একটা সীমারেখা টানতেই হয়। অতএব সেদিন অপরাহ্নে বিনা খবরে সালাউদ্দিন সাহেব যখন দেখা সাক্ষাতে চক্রের বহির্ভূত দুঃসম্পর্কীয় আত্মীয় কাদেরের বাড়িতে উপস্থিত হন, তখন ঘটনাটি নেহাতি বিস্ময়কর মনে হয়। 3 দিন আগে কাদেরের ষষ্ঠ সন্তান জন্মগ্রহণ করে কয়েক ঘন্টার মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেছে। তাই বলে যে তিনি দুঃখ প্রকাশের নিমিত্ত এসেছেন তা মনে করা সম্ভব নয়, কারণ সালাউদ্দিন সাহেব নিজেই গভীর শোকগ্রস্ত। প্রায় একই সময় 3 দিন আগে প্রসবকালে তার অতি আদরের ছোট মেয়ে খালেদার মৃত্যু ঘটে। ক্ষুদ্র বৈঠক ঘরে একমাত্র পিঠখাড়া চেয়ারে আসন গ্রহণ করে সালাউদ্দিন সাহেব লাঠির মাথায় তার দুটো হাত জড়ো করেন। একটু দূরে শীতল পাটি বিছানো চৌকিতে কাদের মিয়া বসে, তার মুখে কৌতূহলের স্পর্শ। ঘরে কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করে। অবশেষে উচ্চ স্বরে গলা সাফ করে সালাউদ্দিন সাহেব এক নজর তাকান কাদেরের দিকে। তারপর অল্পক্ষণের জন্য তার চোখ ক্ষুদ্র ঘরের চতুর্দিকে ঘুরে বেড়ায়। স্বল্প বেতনের কেরানি মানুষ কাদেরের বাড়িতে সর্বত্রই দারিদ্র্যের ছায়া। ঘরে আসবাব বলতে নড়বড়ে চেয়ারটি এবং চৌকিটি ছাড়া আর কিছু নেই। ছাতা পড়া দেওয়ালে শোভার খাতিরে একটি ক্যালেন্ডার টাঙানো, তাতে নদীর বুকে রক্তিম সূর্যাস্তের ছবি, তাও সেটি 2 বছরের পুরনো। অপরাহ্নের সূর্যের তীর্যক আলোয় তাতে জমে থাকা ধুলোও নজরে পড়ে। ওপাশে ভেতরের দরজার কাছে মাটিতে বসে একটি বছর 4 মেয়ে বাটি থেকে মুড়ি খাওয়ায় রত। মুড়ি মুখে যতটা না যায় ততটা ছড়িয়ে পড়ে
তার চারপাশে। গায়ে তার একটি অপরিচ্ছন্ন ফ্রক, মুখেও সর্বত্র ময়লার স্পর্শ। সালাউদ্দিন সাহেব যা দেখেন তাতে তিনি নিজেই নারাজ হন। যে প্রস্তাবটি নিয়ে তিনি কাদেরের বাড়িতে উপস্থিত হয়েছেন সেটি উপস্থাপন করা সমীচীন হবে কিনা সে বিষয়েও ক্ষণকালের জন্য তার মনে একটা সন্দেহ জাগে। কিন্তু তিনি বুঝতে পারেন সেটি উত্থাপন না করে উপায় নেই। আবার গলা সাফ করে সোজা তাকিয়ে তিনি এবার বলেন, আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি। আমার নাতিকে দুধ দেবার কেউ নেই। এইটুকু বলেই তিনি থামেন। তার কথাটির মর্মার্থ বুঝতে কাদেরের বিলম্ব হয় না। তবুও সালাউদ্দিন সাহেব তার বক্তব্য শেষ করেননি বলে সে নীরবে অপেক্ষা করে। প্রস্তাবটি খুলে বলতে সালাউদ্দিন সাহেব কিছুটা সময় নেন। কাদেরের স্ত্রীকে তিনি কখনো দেখেননি, তবে শুনেছেন সে বড়ই স্বাস্থ্যবতী মেয়ে। 5 ছেলে মেয়ের মা, তবু কখনো রোগ ব্যাধিতে সে ভোগেনি। তাছাড়া বুকের দুধ দিয়ে সে 5টি ছেলে মেয়েকে হাঁটতে শিখিয়েছে, তাদের মুখে কথা ফুটিয়েছে। ছেলে মেয়েদের স্বাস্থ্য বেশ ভালো। দরজার কাছে বসে থাকা মেয়েটি অতিশয় নোংরা হলেও রোগা পটকা নয়। তাছাড়া কাদেরের স্ত্রী সম্বন্ধে একথাও শুনেছেন যে সে নাকি অতিশয় দয়ালু মানুষ, পরের জন্যে তার দয়া মায়ার শেষ নেই। এসব অতি উত্তম কথা। তবু কাদেরের আর তার স্ত্রীর বর্তমান শোকের কথা ভেবেই তিনি কথাটা খোলাখুলিভাবে বলতে দ্বিধা করেন। তবে সে দ্বিধা দীর্ঘস্থায়ী হয় না। শুনেছি আপনার স্ত্রীর স্বাস্থ্য খোদার ফজলে ভালোই। ভাবছিলাম আমার মা হারা শিশু নাতিকে যদি তিনি তার বুকের দুধ দিতে রাজি হন, হলে বাচ্চাটিকে এক্ষুনি নিয়ে আসি। সালাউদ্দিন সাহেব এবার চোখ বন্ধ করেন, যেন কেবল খুলবাড়ি জন্যে। একটু হুকুমের কণ্ঠে তারপর বলেন, আপনার স্ত্রীকে একটু জিজ্ঞেস করে আসবেন। কাদের মিয়া চলে গেলে লাঠির মাথায় হাত জড়ো করে বসেই তিনি মূর্তির মতো স্তব্ধ হয়ে থাকেন। তবে প্রথমে আরেকবার ঘরটির চতুর্দিকে দৃষ্টিপাত করেন। নোংরা মেয়েটির দিকেও একবার ক্ষিপ্রভাবে তাকান। তার মুখে আবার অসন্তুষ্টির ভাবটি জেগে ওঠে। প্রস্তাবটি করে ভালো করেছেন কি? অনিশ্চয়তার একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। তবে তিনি বোঝেন প্রস্তাবটি যখন একবার করেই ফেলেছেন তখন সে কথা ভাবার আর কোনো অর্থ নেই। কাদের প্রত্যাবর্তন করলে তিনি উদ্বিগ্নভাবে তাকান তার দিকে। তার মুখের ভাব দেখে পর মুহূর্তেই তিনি নিশ্চিন্ত হন। লাঠিটা মেঝেতে 2-1 বার ঠুকে তিনি উঠে দাঁড়ান। এ বয়সেও তার পিঠ বিস্ময়করভাবে ঋজু। দরজার নিচেই আধা পাকা রাস্তা। সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে তিনি কি ভাবেন। তারপর আচম্বিতে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে তিনি পর মুহূর্তেই নিজেকে সংযত করেন। গভীর শোকেও তিনি এমন সংযম দেখাতে পারেন, তার কারণ তার দীর্ঘ জীবনের ওপর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে। তিনি একথা শিখেছেন যে মানুষের জীবনে যখন নিদারুণ দুঃখ কষ্ট নামে তখন মানুষকে তার কর্তব্যের কথাই প্রথম ভাবতে হয়। তখন ভেঙে পড়লে চলে না। এ সময়ে জামাইয়ের কথা মনে পড়তে তিনি ভ্রুকুটি করে ওঠেন। শোকে সে দুর্বল তৃণের মতো ভেঙে পড়েছে। তিনি কি করেন? তাকেই তাই সব কথা ভাবতে হয়, যা করবার তা করতে হয়। সেদিন সন্ধ্যার পরে সালাউদ্দিন সাহেব তার শিশু নাতিকে নিয়ে আসেন, সঙ্গে দাই শিশুকে ভেতরে নিয়ে গেলেও তিনি বৈঠক ঘরে বসে কান খাড়া করে রাখেন। কাদের স্ত্রীর মতটি ইতিমধ্যেই বদলায়নি তো? শোকগ্রস্তা মেয়ে মানুষের কথা বলা যায় না। তারপর একটু পরে দাই এসে ভেতরের দরজার পাশে নিঃশব্দে এক পাটি কালো দাঁত দেখিয়ে দাঁড়ালে তিনি বুঝতে পারেন কাদের স্ত্রী শিশুকে প্রত্যাখ্যান করেনি। অবশ্য সন্দেহের কোনো কারণ ছিল না। দুধের শিশুকে কি কেউ ফেলতে পারে? যে মানুষ সদ্য সন্তান হারিয়ে শোকাপ্লুত
সেও পারে না। গাড়িতে চড়তে গিয়ে ক্ষণকালের জন্য দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব বলেন, আপনার স্ত্রীর ওষুধপত্রের দরকার হলে ডাক্তার পাঠিয়ে দেব। তার কণ্ঠে গভীর তৃপ্তির আভাস। এত গভীর শোকের মধ্যেও একটু সার্থকতার, একটু আনন্দের, একটু সুকীর্তিজাত সন্তোষের অবকাশ আছে। সব খোদারই অসীম মেহেরবানি, তিনি ভাবেন। কাদেরের স্ত্রী মাজেদার সত্যি উত্তম স্বাস্থ্য। মানুষটি ছোটখাটো হলেও তার দেহ কোথাও অসম্পূর্ণ নয়। 5 ছেলের মা বটে, তবু সে দেহ আঁটোসাঁটো। সামান্য মেদবহুল হলেও তাতে কোথাও ঢিলেঢালা ভাব নেই। দাই ঘরে এলে মাজেদা প্রথমে নিস্তেজ দৃষ্টিতে দাইয়ের কোলে কাপড়ের বান্ডিলের দিকে তাকায়। সে বান্ডিলের মধ্যে একটি ক্ষুদ্র মুখ। শিশুর চোখ গভীর ঘুমে নিমিলিত। তমিশ্রাময় গর্ভের নিদ্রা যেন তার এখনো শেষ হয়নি। তারপর মাজেদার চোখ জ্বলজ্বল করে ওঠে। হঠাৎ সে হাত বাড়িয়ে অধীরভাবে বলে, দাও, আমাকে দাও। আজ সকাল থেকেই মাজেদা বুঝতে পারে তার স্তন যেন ভারী, স্ফীত হয়ে উঠেছে। তার সন্দেহ থাকে না যে কুচাগ্রের পশ্চাতে রহস্যময়ভাবে বিন্দু বিন্দু তরল পদার্থ জমছে, নতুন এক জীবনের জন্যেই জমছে। তাই যে শোকটা 3 দিনে কিছু স্তিমিত হয়ে এসেছিল, সে শোকটা আবার তীক্ষ্ণ হয়ে ওঠে। কার জন্যে তার স্তন এমন ভারী হয়ে উঠেছে? তার গর্ভের সন্তানটি তো আর বেঁচে নেই। প্রকৃতি কি এতই অন্ধ? সে কি কিছুই দেখতে পায় না? শুধু তাইই নয়, প্রকৃতি যেন শোকাপ্লুত মায়ের প্রতি বিদ্রূপ করছে। একসময় তার মনে হয় এ অন্যায়, অতি নিষ্ঠুর। মনে হয় যে সে তার দুধ ভারে স্ফীত স্তন যেন আর সহ্য করতে পারবে না। তারপর সালাউদ্দিন সাহেব প্রস্তাবটি নিয়ে এলে সহসা সে তার ভারী স্ফীত স্তনের মধ্যে একটি গুপ্ত নির্দেশ পায়। না, প্রকৃতি খোদার সৃষ্টি বলেই তার সহস্র চোখ। মানুষ যা দেখে না, বোঝে না, তাও সে দেখে, বোঝে। বুকের কাছে ধরে মাজেদা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শিশুটির দিকে। একটা অদম্য আবেগে তার সমগ্র দেহ কেঁপে ওঠে বারবার। শীঘ্র শিশুটি চিৎকার শুরু করে। প্রথমে মাজেদা চমকে ওঠে। বান্ডিলে শিশুটি যে কাঁদতে পারে সে কথা যেন সে ভাবতেই পারেনি। তার সন্তান যে একটুও শব্দ না করেই যে অন্তহীন অন্ধকার থেকে এসেছিল, সেই অন্ধকারেই প্রত্যাবর্তন করেছে। মাজেদা তবে কি ভেবেছিল? সে তার মৃত সন্তানকেই কোলে নিয়েছে। অদূরে মেঝেতে বসে দাই কোমরের কাপড়ের ভাঁজ থেকে পান দোকটা খুলে মুখে ভরে। সে বলে, বাচ্চার ভুক লেগেছে, দুধ খাওয়া। মাজেদার চোখ আবার জলজল করে ওঠে। অস্পষ্ট কোমল হাসির রেখা জাগে যেন। হ্যাঁ, সে দুধ দেবে বইকি। তার উন্নত স্ফীত স্তনে ঝর্ণার মতো আওয়াজ করেই তো দুধ জমছে। তার স্তনে সঞ্চিত দুধের বেদনা, সে বেদনা জীবনেরই বেদনা। বুকে যা জমছে দৃষ্টির অন্তরালে, তা যে স্নেহ মমতারই সুধা। মনে আছে তার অন্য সন্তানদের বেলায় যখনই শিশুর কান্না তার কানে পৌঁছত, তখন কুচাগ্র দিয়ে দুধ বেরিয়ে আসত। পেটের নিচে কেমন সংকোচন প্রসারণ শুরু হতো। তার এখন মনে হয় কোলের শিশুটির কান্নার আওয়াজে কুচাগ্র যেন তেমনই সিঞ্চিত হয়ে উঠেছে, তেমনই সংকোচন প্রসারণও শুরু হয়েছে পেটের তলে। শিশুটি যে তার নয়, তাতে বাধা পড়েনি। দাই আবার বলে, বাচ্চাটা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল, মা হারা শিশুকে দুধ দেবে না। এবার ক্ষিপ্র ভঙ্গিতে জীর্ণ কিছু ঘরমাক্ত কড়া লাল রঙের ব্লাউজের বোতাম খুলে মাজেদা একটি স্তন উন্মুক্ত করে। কুচাগ্রটি কন্দনরত শিশুটির কাছে ধরলে অধীরভাবে সে তা মুখে ধরে। কিছুক্ষণ পর শিশুটি আবার হঠাৎ তীক্ষ্ণ স্বরে
চিৎকার করে ওঠে। সে চিৎকার যেন বঞ্চনা, নিষ্ফলতাই ঘোষণা করে। দাই ভ্রুকুটি করে মাজেদার দিকে তাকায়। যে দৃশ্যটি সে দেখে তাতে তার ভ্রুকুটি আরো গাঢ় হয়। মাজেদা সামনের দিকে তাকিয়ে কেমন নিস্পন্দ হয়ে বসে। কোলের শিশুটির কান্নায় তার যেন কোনো কানই নেই। কি হলো? দাই প্রশ্ন করে। মাজেদা সহসা উত্তর দেয় না। তারপর তার শুষ্ক ঠোঁট একটু কেঁপে ওঠে। ক্ষুদ্র কণ্ঠে সে বলে, দুধ জমে গেছে। শিশুটি এক ফোঁটাও দুধ পায়নি। মাজেদার মনে হয় তার স্তন দুটি জমা দুধে হঠাৎ ঠিক পাথরের মতো কঠিন হয়ে উঠেছে। পরদিন ফজরের নামাজের পরই সালাউদ্দিন সাহেব খবর নিতে আসেন। কাদের বৈঠকখানায় এলে তিনি অন্যদিনের মতোই লাঠির মাথায় হাত জড়ো করে বসে তার দিকে একবার তাকান, কিন্তু সরাসরি কোনো প্রশ্ন করেন না। প্রশ্ন করার কোনো প্রয়োজনও বোধ করেন না। শিশুটির ক্রন্দন শোনার জন্যে কান খাড়া করেন একবার। ভেতর থেকে কোনো শব্দ না এলে নীরবতার অর্থ শিশুটির ভোজন তৃপ্তি হিসাবেই গ্রহণ করেন। কাদের তার স্ত্রীর দুধ দেবার ব্যাপারে অক্ষমতার কথা এখনো ভালো করে বোঝেনি বলে সেও কিছু বলে না। সালাউদ্দিন সাহেব লাঠিটা একবার সশব্দে রিজু করেন। আজ তিনি আর বসবেন না। উঠি উঠি ভাব করে কাদেরের দিকে না তাকিয়ে তিনি হঠাৎ বলেন, ফজরের নামাজের পর অজিফা খুলব, এমন সময় একটা কথা মনে হলো। মুন্সির হাটে আমার কিছু জমি আছে, ধান ফসলের জমি। তার একটি অংশ আপনার স্ত্রীর নামে লিখে দিতে চাই। আশা করি তিনি গড় রাজি হবেন না। কথাটা বলেই কাদেরকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়েই তিনি উঠে দাঁড়ান। রাস্তায় গাড়ির ইঞ্জিন জীবন্ত হয়। শীঘ্র জ্বলা পেট্রোলের ঝাঁঝালো মিষ্টি গন্ধে বৈঠকখানা ভরে যায়। গাড়িতে উঠবার আগে অকারণেই লাঠিটা আকাশের দিকে তুলে তিনি বলেন, কদিন মাছ গোস্ত শাকসবজিটা আমার বাড়ি থেকেই আসবে। দাই ভালো রাঁধতে জানে। অপরাহ্নের দিকে ক্রন্দনরত শিশুকে নিয়ে দাই পিছনে সরু বারান্দায় পা ছড়িয়ে বসে। মুখে তার দুশ্চিন্তার ছাপ। আজও বারবার চেষ্টা করেও মাজেদা শিশুকে দুধ দিতে সক্ষম হয়নি। আজ শিশুর চতুর্থ দিন। জন্ম হবার পর থেকে তার পেটে এক ফোঁটাও দুধ পড়েনি। দাই তাকে চামচে করে জল দিয়েছে কিছু, কিন্তু জলে কি খিদে যায়? অবশ্য সে জানে নবজাত শিশু না খেয়ে কয়েকদিন দিব্যি সুস্থ দেহেই বেঁচে থাকতে পারে। তবু 4 দিনেও শিশুর মুখে একটু দুধ না পড়লে তা তো চিন্তারই কথা। ভেতরে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে মাজেদা নিথর হয়ে থাকে। তার চোখ নিমিলিত, ঠোঁট শুষ্ক। একটু আগেও শিশুকে আবার দুধ দেবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে, তাই ব্লাউজের বোতাম সে লাগায়নি। উন্মুক্ত স্তন এখন তার কাছে পাথরের মতো ভারী মনে হচ্ছে। এ বিষয়ে তার মনে কোনো সন্দেহ নেই যে স্ফীত স্তনে দুধ জমে গেছে, আর সেই কারণে কিছুই নিঃসৃত হচ্ছে না। কিন্তু কেন তার স্তনের এই অবস্থা হয়েছে? এ কি সম্ভব যে যে দুধ তার সন্তানের জন্যই এসেছিল তার সন্তানটি আর নেই বলে সে দুধ এমনভাবে জমে গেছে? কথাটি মনে হতেই তারই অজান্তে একটি বিজয়ের ভাব রক্তের মতো তার ধমনীতে স্রোতস্বিল হয়, কিন্তু ক্ষণকালের জন্যেই মাত্র। কথাটি যে অতিশয় নির্মম তা তার বুঝতে দেরি হয় না, তাই শীঘ্র একটি তীব্র অনুশোচনার জ্বালা সে বোধ করে। কি করে সে এমন নির্মম কথা ভাবতে পেরেছে? শিশুটি নিজের গর্ভের না হোক, তবুও সে তো শিশুই। তাছাড়া মাহারা অসহায় শিশু। এমন শিশুকে কেউ কখনো দুধ থেকে বঞ্চিত করতে পারে? নিষ্ঠুর মানুষও পারে না। তাছাড়া কথাটি যে সত্য নয় তার প্রমাণ সে নিজেই দেখতে পায়। শিশুটিকে স্তন দেবার জন্য সে মনে প্রাণে দেহে একটি তীব্র আকাঙ্ক্ষা বোধ করে। সে আকাঙ্ক্ষা কি ভুল হতে পারে? কিন্তু শক্ত কঠিন স্তন তার ভারী হয়ে থাকে।
বাইরে শিশুটির কান্নাও শোনা যায়। কেন তবে তার বুকে এমনভাবে দুধ জমে গেছে? এবার আরেকটি আরো নির্মম, আরো নিষ্ঠুর সম্ভাবনার কথা তার মনে জাগে। তার মনে হয় শিশুটিকে স্তন পান করাবার জন্য সে যে একটি তীব্র আকাঙ্ক্ষা বোধ করে, সেটি আসলে সত্যটি ঢাকবার জন্য তার মনেরই একটি কৌশল। আসল সত্যটি এই যে তার নিজের সন্তানের মৃত্যু হয়েছে বলে সে চায় না যে পরের শিশু বেঁচে থাক। সেজন্যই তার বুক ভরা দুধ এমন জমে পাথর হয়ে গেছে। কথাটি কিন্তু তার সমগ্র অন্তর তীক্ষ্ণভাবে ক্ষতবিক্ষত করে। ক্ষণকালের জন্য তার মনে হয় বুঝি শ্বাসরোধ হবে। একটি অদম্য কান্নার বেগ তার সারা শরীরকে থরথর করে কাঁপিয়ে দেয়। কাদের আপিস থেকে ফিরেছে কি অমনি বাইরে সালাউদ্দিন সাহেবের গাড়ির শব্দ শোনা যায়। আজ সে শব্দ কানে আসতেই একটা গভীর আতঙ্কে মাজেদার ক্লান্ত মন ভরে ওঠে। শিশুর কথা না ভেবে আজ সালাউদ্দিন সাহেবের কথাটাই সে সর্বপ্রথম ভাবে। সে যে তার শিশু নাতিকে এক ফোঁটা দুধ দিতে পারেনি, সে কথা তিনি এখনো জানেন না। দাই এখনো কথাটা প্রকাশ করেনি। কিন্তু সে কতক্ষণ আর কথাটা প্রকাশ না করে পারবে? কাদের তার অক্ষমতার কথাটা এখন জানলেও সেও তা প্রকাশ করেনি। কিন্তু তার পক্ষেও বেশিক্ষণ নীরব থাকা সম্ভব নয়। কথাটা জানতে পেলে সালাউদ্দিন সাহেব কি ভাববেন? তাছাড়া তিনি যদি শিশুকে ঘরে নিয়ে ফিরে যান, তবে কি সে লজ্জায় মরে যাবে না? ক্ষিপ্র গতিতে উঠে বসে মাজেদা তার স্বামীকে ডাকে। গভীর উৎকণ্ঠায় তার মুখ বিভৎসভাবে রক্তশূন্য দেখায়। কাদের এলে সে রুদ্ধ কণ্ঠে বলে, ওকে এখনো বলো না, বুঝলে? শিশু আজ রাতেই দুধ পাবে। আমি জানি বুকের ব্যথাটা বড় বেড়েছে, আর দেরি হবে না। কাদের স্ত্রীর অনুরোধটি রক্ষা করে। তবে সে সালাউদ্দিন সাহেবকে বলে, মাজেদাকে একটু ডাক্তার দেখানো দরকার। সালাউদ্দিন সাহেব ঈষৎ শঙ্কিত হন। কেন? তার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। সেদিন সন্ধ্যার পর মাজেদাকে পরীক্ষা করে ডাক্তার একটি অপ্রত্যাশিত খবর দেয়। সে বলে, মাজেদার দুধ এখনো আসেনি। সেটা নাকি বিচিত্রও নয়। আকস্মিকভাবে গভীর আঘাত পেলে দুধ আসতে দেরি হয়। মাজেদার খেয়ালটার কোনো ভিত্তি নেই, সে কথাও সে বলে। দুধ ব্যতীত স্তনের স্ফীতির কারণও ডাক্তার দুর্বোধ্য পায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করে। ডাক্তারের আবিষ্কার মাজেদাকে গভীরভাবে বিচলিত করে। দুধ একেবারেই আসেনি, সে কথাটি দুধ জমে যাওয়ার চেয়েও অধিকতর ভীতিজনক নয়? ভীতির কারণও আছে। এবার সে বুঝতে পারে তার মনের নির্মম কথাটি সে আর ঠেকিয়ে রাখতে পারবে না। এবার মনের প্রান্তে একটি নির্লজ্জ কণ্ঠধ্বনি স্পষ্টভাবেই সে শুনতে পায়। সে কণ্ঠ বিজয়ীর সুরে বলে, নিজের সন্তান মরে গেছে তো বুকের দুধ আসবে কেন? অবশ্য কথাটি পূর্বের মতো এবারও তার অন্তর ক্ষতবিক্ষত করে। অবশেষে মাজেদাকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়। সে জানে তার সময় নেই। ডাক্তারের কথা শুনে সালাউদ্দিন সাহেব আর দেরি করবেন না। এবার তার শিশু নাতিকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। মা হারা অসহায় শিশুকে বুকের দুধের জন্য তার কাছে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি নিরাশ হয়েই ফিরে যাবেন। অবশ্য মাজেদা এবার পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখতে পায় সবটাই তার জন্য একটা পরীক্ষা মাত্র। খোদাই নিচ্ছে এই পরীক্ষা। তার সন্তানের মৃত্যু, সালাউদ্দিন সাহেবের শিশু নাতি নিয়ে আসা, এমনকি ডাক্তারের মত, সবই পরীক্ষা। এবার তার চোখে তার সন্তানের মৃত্যু অসত্য রূপ ধারণ করে। সালাউদ্দিন সাহেবের আবির্ভাব গুরু উদ্দেশ্যে রূপান্তরিত হয় এবং ডাক্তারের মতটি ধোঁকাতে পরিণত হয়। ধোঁকা নয় তো কি? তার যে স্তন ভরা দুধ, সে কথা কি সে নিজেই জানে না?
আজ সন্ধ্যায় তার স্তন আরো স্ফীত হয়ে উঠেছে। দুধ যেন আর ধরে রাখা যাবে না। তাছাড়া তার স্তন আর তেমন শক্ত কঠিন নয়, তাতে দুধ আর জমে নেই, বরঞ্চ তরল দুধে স্তন টলমল করছে। তবে কুচাগ্রে কি যেন আটকে আছে বলে দুধটা সরছে না। বোতলের গলায় ছিপি আটকে গেলে যেমন কিছু সরে না, এও তেমনই হয়েছে। মাজেদা হঠাৎ ধীর স্থিরভাবে উঠে বসে। তার মুখে এক বিচিত্র শান্তির ভাব। সে জানে সে পরীক্ষায় উত্তীর্ণ হবেই। পরীক্ষায় উত্তীর্ণ হলেই তার মাতৃত্বের দাবি স্থাপিত হবে, তার মৃত সন্তানও ফিরে আসবে। তাই মাজেদা আর দেরি করে না, তার সময় নেই। দৃঢ় হাতে সে ব্লাউজের বোতাম খুলে প্রথমে ডান স্তন, তারপর বাম স্তন উন্মুক্ত করে। এবার বালিশের নিচে থেকে একটু হাতড়ে একটি সরু দীর্ঘ মাথার কাঁটা তুলে নেয়। তারপর নিষ্কম্প হাতে সে কাঁটাটি কুচাগ্রের মুখে ধরে হঠাৎ ক্ষিপ্রভাবে বসিয়ে দেয়। তৎক্ষণাৎ একটি সুতীক্ষ্ণ ব্যথা তীরের মতো ঝলক দিয়ে ওঠে। সহসা চতুর্দিক নিবিড় অন্ধকারে আচ্ছন্ন হয়। তবে সে টু শব্দটিও করে না। একটু অপেক্ষা করে পূর্ববৎ দৃঢ় নিষ্কম্প হাতে একবার শুধু স্পর্শের সাহায্যে নিশানা ঠিক করে সে দ্বিতীয় কুচাগ্রেও কাঁটাটি বিদ্ধ করে। আবার সেই একই মর্মান্তিক ব্যথাটি জাগে। ক্ষণকালের জন্যে তার মনে হয় সে চেতনা হারাবে, কিন্তু অসীম শক্তি বলে সে নিজেকে সুস্থির করে। দেহে কোথাও মর্মান্তিক ব্যথা বোধ করলেও সে বুঝতে পারে তার স্ফীত সুডৌল স্তন দুটি থেকে তরল পদার্থ ঝরতে শুরু করেছে। স্তনের নালায় যে বাধাটি ছিল সে বাধা দূর হয়েছে। স্তন থেকে দুধ সরতে আর বাধা নেই। বাইরে এবার সালাউদ্দিন সাহেবের গাড়ির আওয়াজ শোনা যায়। মাজেদা সে আওয়াজে এবার আতঙ্ক বোধ করে না। তার স্তন থেকে যখন দুধ ঝরতে শুরু করেছে তখন আতঙ্কের আর অবকাশ কি? তার স্তন থেকে দুধ ঝরে, অশ্রান্তভাবে দুধ ঝরে। তবে সে দুধের বর্ণ সাদা নয়, সে দুধের বর্ণ লাল। শুনছিলেন আজকের গল্প স্যার সৈয়দ ওয়ালিউল্লাহের রচনা স্তন। গল্পটি পড়ে মানসিকভাবে খুবই বিধ্বস্ত লাগছিল, বিশেষ করে শেষ লাইনটি। আপনারা জানাবেন কেমন লাগলো গল্পটি শুনে। আজ এখানেই বিদায় নেব। দেখা হচ্ছে নতুন একটা গল্পের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। নমস্কার।